আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রতি রাতের মতো আমি আজকেও ব্যাক করলাম আমাদের রেগুলার আয়োজন। আমার হাতে আমার সুরক্ষা, এবং আজকে একটা খুবই স্পেশাল স্পেশাল শো, কারণ আমাদের সাথে আছেন খুবই 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 স্পেশাল একজন মানুষ, আমার খুব পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ, এমন একজন মানুষ যাকে দেখে ইন্সপায়ার্ড হই। মাঝে মাঝে মনে হয় যে কাজ সব বন্ধ করে দেই, বাসায় বসে থাকি। হ্যাঁ, একটু ডিমোটিভেটেড লাগে করোনার জন্য, মনে হচ্ছে যে কোনো কিছু ঠিক মতন এগোচ্ছে না। বাট দেন তার ফেসবুকে যাই এবং তার ফেসবুকে গিয়ে তার কর্মকাণ্ড দেখি, এবং দেখে মনে হয় যে না, আসলে বসে থাকলে তো চলবে না, আর একটু কাজ করতে হবে, আর একটু এগিয়ে যেতে হবে। তো আমাদের সাথে আজকে এই খুবই স্পেশাল এপিসোডে প্রধান অতিথি হিসেবে আছেন জুনায়েদ আহমেদ পলক, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এবং তার সাথে আমাদের আরো আছেন ফরহাদ জাহিদ শেখ, চিফ ই গভর্নেন্স স্ট্র্যাটেজিস্ট এ2আই আইসিটি ডিভিশন। এবং আমাদের সাথে আছে নবনীতা চক্রবর্তী, উনি একজন শিক্ষক এবং অ্যাক্টিভিস্ট, এবং করোনা নিয়ে উনি ফিল্ড পর্যায়ে কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সে পড়াচ্ছেন। এবং আমি আছি লাস্ট বাট নট দ্য লিস্ট, গোলাম সামদানি ডন, আপনাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। পলক স্যার, ফরহাদ ভাই, নবনীতা, কেমন আছেন? জি, ওয়ালাইকুম সালাম ডন। আপনাকে, আপনি কেমন আছেন? আমরাও সবাই ভালো আছি। এবং আসসালামু আলাইকুম যারা ফেসবুকে যারা দেখছেন শুনছেন তাদের সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে করোনা নিয়ে আমরা তো ফাইট করে যাচ্ছি, পুরা গভর্নমেন্ট, পুরা দেশ, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, সবাই আমরা ফাইট করে যাচ্ছি। তো এই করোনা ইনফো আমাদের যে ওয়েব পোর্টালটা করা হলো, এবং আপনি স্যার এটা উদ্বোধনী করেছেন, এটা মানে আইডিয়াটা বা ইনোভেশনটা কোথা থেকে এসেছে, এবং এটাকে আপনি ফিউচারে কতদূর পর্যন্ত দেখতে চান? মূলত আসলে এখন তো শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত এবং মহামারী মোকাবেলা করছে। তো আমরা সেই ক্ষেত্রে আসলে ভাগ্যবান যে আমাদের একজন দূরদর্শী এবং অত্যন্ত একজন সাহসী একজন নেতা আছেন, যিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা জি। 2020 সালে আসলে শুরু করেছিলাম একটা আনন্দ ঘন পরিবেশে, যে আমরা মুজিব বর্ষ পালন করব, সব জায়গায় আমরা আনন্দ ঘন পরিবেশ নিয়ে আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করব, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কর্মের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে আমরা স্মরণে রাখবো। এবং যে কারণে আমরা আইসিটি বিভাগ থেকে যে অঙ্গীকারটা করেছিলাম যে মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার প্রযুক্তি হবে এগিয়ে যাওয়ার হাতিয়ার, ঠিক জি। সেই মুহূর্তে এসে আমরা কিন্তু মার্চে এই করোনা ভাইরাসটি শনাক্ত হলো যখন বাংলাদেশে 8 তারিখে, তারপর থেকে আমরা আইসিটি বিভাগে আমরা সবার সাথে আলোচনা করছিলাম যে কিভাবে আমরা এই পরিস্থিতিটা প্রযুক্তির ব্যবহার করে মোকাবেলা করা যায়। এবং সেই জায়গাতে আমরা 20শে মার্চ আমরা এই বিষয়টা নিয়ে আমরা একটা ডিজিটাল প্রেস কনফারেন্স করি, এবং সেখানেই আমাদের আইসিটি বিভাগের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্প, সেখান থেকে আমাদের টিম একটা প্রপোজাল দেয় যে করোনা .gov.bd এই নামে একটা ওয়েবসাইট যদি আমরা একটা সরকারের পক্ষ থেকে করি, তাহলে যেটা হবে যে এখন হয়তো রোগীর সংখ্যা কম, কিন্তু ধাপে ধাপে যখন এই রোগীর সংখ্যাটা বাড়তে থাকবে এবং মানুষের মধ্যে এক ধরনের আহ প্রশ্ন দেখা দেবে, তখন যেন তারা প্রত্যেকটি একটি নির্ভরযোগ্য সূত্রের তথ্যগুলো পায়। এবং সেই উদ্দেশ্য নিয়ে আমরা করোনা .gov.bd আমরা 20 মার্চ আমরা এটি উদ্বোধন করেছিলাম। এবং তখন আমরা কল্পনা করতে পারিনি যে আজকে প্রায় 1.5 মাস পরে এসে এই করোনা .gov.bd তে প্রায় 60 লক্ষেরও কাছাকাছি ভিজিটর ভিজিট করেছেন। এবং এখান থেকে কিন্তু এখন একটা সিঙ্গেল আর কি সোর্স অফ অথেন্টিক ইনফরমেশন হিসেবে আমরা করোনা.gov.bd কে আমরা তৈরি করতে পেরেছি। এবং আমি ধন্যবাদ দেব যে আমাদের অ্যাক্সেস টু ইনফরমেশনের যে টিম কাজ করেছে, আমাদের ফরহাদ জাহিদ শেখ আছেন এখানে, আনিস চৌধুরী, এলাহি সহ আমাদের আইসিটি বিভাগের যারা কাজ করেছেন। এবং সাথে সাথে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরকেও ধন্যবাদ দেব, কারণ তারা যদি আমাদেরকে এই সহযোগিতাগুলো না করতো, তাহলে দ্রুত আমরা কিন্তু এই জায়গাটা তৈরি করতে পারতাম না। মূলত করোনা.gov.bd যদি ওয়েবসাইটে কেউ ভিজিট করেন, এখন নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জি। এখানে কিন্তু প্রথমত প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এবং কতজন আক্রান্ত হয়েছেন, কতজন মারা গিয়েছেন, কতজন কোন কোন জেলায় আক্রান্ত আছেন, সাথে সাথে আমাদের সেলফ টেস্টিং যে ওয়েব টুল, সেটাও কিন্তু আমরা এখানে রেখেছি, যেখানে আপনি হাসপাতালে না গিয়ে অথবা কোনো পরামর্শ করে
নিজেই নিজের করোনা উপসর্গ কতটুকু আছে, অথবা আপনি কতটুকু ঝুঁকিপূর্ণ বা কতখানি আপনি ঝুঁকি মুক্ত, সেটা আপনি দেখতে পাবেন। করোনা লাইফ ট্র্যাকার আছে এখানে, প্রবাস বন্ধু কল সেন্টারের সংযোগ আছে এখানে, এবং জি বিশ্বের অন্য কোথায় কি ঘটছে, এবং জি আপনি এখন যদি নিজে একজন স্বেচ্ছাসেবক হিসেবে আপনি এই করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আত্মনিয়োগ করতে চান, তাহলে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। জি পাশাপাশি আপনি যদি এখানে ধরুন কোনো কিছু ডোনেট করতে চান, তাহলে আসতে পারবেন। এই মুহূর্তে আমাদের যতগুলো প্রোগ্রাম চলছে, ধরুন জিপির সাথে আমাদের চ্যালেঞ্জ বাংলাদেশ, অর্থাৎ গুগল ম্যাপে ইনফরমেশন যেই সম্পৃক্ত করার যে প্রতিযোগিতাটা আমরা শুরু করেছিলাম, সেটা চলছে। আমাদের রবির সাথে আইডিয়া ফর গুডনেস, সেই প্রকল্পগুলি চলছে। অর্থাৎ এই একটা সিঙ্গেল ওয়েবসাইট থেকে আপনি সরকারের তথ্যগুলো পাচ্ছেন, বেসরকারি যে সংস্থাগুলোর সাথে আমাদের পার্টনারশিপ আছে সেগুলো পাচ্ছেন, পাশাপাশি আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহ, তাদের বর্তমান সাম্প্রতিক তথ্যগুলো আপনি পাচ্ছেন। এবং আমরা কিন্তু আমাদের ন্যাশনাল যে ডেটা অ্যানালিটিক্স টাস্ক ফোর্স আমরা গঠন করেছি, যেটি গত এক দেড় মাস হলে কাজ করছে, সেখানেও কিন্তু বেশ কিছু তথ্য যেগুলো আমরা জনসাধারণকে জানানোর জন্য আমরা প্রকাশ করতে পারি, সেগুলো এই ওয়েবসাইটে দেওয়া হচ্ছে। এর সাথে সাথে আমরা সেই ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে কিছু ক্লাসিফাইড তথ্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ যেগুলো পলিসি মেকার আছেন, মন্ত্রী সচিব, তাদেরকে দিচ্ছি। এবং আমাদের যারা ফার্স্ট রেসপন্ডার, আমাদের পুলিশ সদস্য, প্রশাসনিক প্রতিনিধি এবং সশস্ত্র বাহিনী, এবং ডাক্তার, নার্স, তাদেরকে আমরা দিচ্ছি। এবং এখানে আরো একটা লিঙ্ক আছে, যেটা হচ্ছে করোনা বিডি মোবাইল অ্যাপ্লিকেশন। অর্থাৎ আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের যে স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম, সেগুলো চলমান রাখার জন্য আমরা একদিকে যেরকম লকডাউনে ছিলাম, আবার কিছু কিছু সীমিত আকারে কিন্তু আনলক করে দেওয়া হচ্ছে কলকারখানা বা চলাফেরা অথবা জরুরি যে খাদ্য সরবরাহ, সেই জায়গাগুলোতে কিভাবে আমরা আগামী দিনে আমরা নিজেদেরকে বিপদমুক্ত রাখবো, তার জন্য কন্ট্যাক্ট ট্রেসিং এর একটি অ্যাপ্লিকেশনও কিন্তু আমরা ডেভেলপ করছি, যেটিতে আমাদের এই করোনা বিডি মোবাইল অ্যাপ্লিকেশনটি কেউ ডাউনলোড করলে আপনি তথ্যগুলো সম্পৃক্ত করে যখন আপনি লোকেশনটা দিবেন, তখন আমরা কিন্তু ভবিষ্যতে আমরা জানতে পারবো যে আমাদের আশপাশে করোনা রোগী কোথায় আছে, বা কোন জায়গাগুলো আমাদের জন্য নিরাপদ, কোন জায়গাগুলো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। আর সবশেষে আমি বলবো যে আমাদের একটা সবচেয়ে বড় যে সাফল্য, এবং যেটি আমাদের ধরুন যে অন্যান্য দেশের থেকে আমরা আলাদা রকম উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে 3-3-3, এই যে ন্যাশনাল হেল্প ডেস্ক। এই ন্যাশনাল হেল্প ডেস্কটা এতদিন পর্যন্ত কিন্তু শুধু সরকারের তথ্য আদান প্রদান, কিংবা আপনি ধরুন যে বাল্য বিবাহ প্রতিরোধ, এই কাজে ব্যবহার হতো। কিন্তু এখন এই 3-3-3 মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার পর আমরা কিন্তু 3-3-3-এ ফোন করে জরুরি করোনা স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারছি। অপরদিকে আমরা কিন্তু আহ এখানে জরুরি খাদ্য সহায়তাটাও দিচ্ছি। আপনি শুনে আনন্দিত হবেন যে এ পর্যন্ত লক্ষাধিক মানুষ তারা খাদ্যের জন্য এই 3-3 নাম্বারে ফোন করেছেন, এবং প্রায় 30,000-এরও বেশি পরিবারকে এই 3-3-3 কল সেন্টারের মাধ্যমে আমরা কিন্তু খাদ্য বাড়িতে পৌঁছে দিয়েছি, যারা অনেকে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, যারা হয়তো জীবনেও কোনোদিন কারোর কাছে হাত পাতেনি, কিন্তু আজকে এই করোনা ভাইরাসের ঘরে বন্দি অবস্থায়, হয়তো কর্মহীন অবস্থায় অভাবে পড়ে গিয়েছেন, ঘরে খাদ্য নেই, তাদেরকে কিন্তু আমরা খাদ্য পৌঁছে দিয়েছি। এবং এর সাথে সাথে এখন 3-3-3-এ আমরা জরুরি খাদ্য সরবরাহ, পণ্য সরবরাহ করার জন্য আমাদের যে এক শপ নামে একটি আমাদের প্ল্যাটফর্ম আছে, সেটিও যুক্ত করা হয়েছে। এখন থেকে কেউ 3-3-3-এর পরে 5 প্রেস করলে তিনি কিন্তু জরুরি পণ্য তিনি ক্রয় করতে পারবেন, বিক্রয় করতে পারবেন। তো আমি সবশেষে একটা কথাই বলবো যে আমরা আইসিটি বিভাগ থেকে সবসময় সমস্যার সমাধানের চেষ্টা করেছি প্রযুক্তির ব্যবহারের মধ্যে দিয়ে। ধরুন যে 2017 সালে যখন 999 ন্যাশনাল যে ইমার্জেন্সি সার্ভিস যখন মাননীয় উপদেষ্টা জনাব মুজিবুর রহমান ভাই উদ্বোধন করেন, তখন আমরা কল্পনা করতে পারিনি যে কোটি কোটি মানুষ এই পুলিশ, অ্যাম্বুলেন্স এবং আমাদের ফায়ার সার্ভিসের সেবা পাবেন, এবং কত মানুষের জীবন বাঁচবে। এবং পাশাপাশি 18 সালে যখন 3-3-3 এই ন্যাশনাল হেল্প ডেস্কটি জয় ভাই উদ্বোধন করেন, তখনও কিন্তু আমরা আসলে কল্পনা করিনি যে এরকম জরুরি মুহূর্তে এই 3-3-3 আমাদের জরুরি খাদ্য সরবরাহের জন্য এত কার্যকরী হয়ে দেখা যাবে। তো আমরা আশা করব যে দেশের 17 কোটি মানুষের পাশে শেখ হাসিনা সরকার 24 ঘন্টা সেবায় নিয়োজিত আছে,
জনগণও আমাদেরকে সহযোগিতা করবেন এই পরিস্থিতি মোকাবেলার জন্য। এখন হয়তো অনেক কিছু সীমিত আকারে খোলা হচ্ছে, কিন্তু অনুরোধ থাকবে যে সবাই অন্ততপক্ষে আরো 2টি সপ্তাহ যেন ঘরে থাকেন। কারণ একটা জিনিস জি। মনে রাখবেন, আমাদের সুরক্ষা কিন্তু আমাদের হাতে। অর্থাৎ হাত যেরকম পরিষ্কার করতে হবে, ধুতে হবে, করোনা ভাইরাস মুক্ত করতে হবে, আবার আমাদের নিজেদেরই উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের নিজেদের নিরাপত্তার জন্য, পরিবারের নিরাপত্তার জন্য এবং দেশের নিরাপত্তার জন্য। আমাদের সবাইকে ঘরে থাকতে হবে। অপ্রয়োজনে আমাদের যেরকম বাইরে যাওয়া যাবে না, সেরকম অপ্রয়োজনে কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ করে, সমালোচনা করে আমাদের পরিস্থিতিটাকে আসলে প্রশ্নবিদ্ধ করা উচিত হবে না। আমাদের সবাই ঘরে থেকে আমাদের এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য সহযোগিতা করতে হবে। মনে রাখতে হবে, আমার হাতেই আমার সুরক্ষা। থ্যাংক ইউ স্যার, মানে এত কম্প্রিহেন্সিভলি পুরো ইনফরমেশনটা আমাদেরকে দেওয়ার জন্য। আমি স্যার একটা মানে ম্যাঙ্গো পিপল, হ্যাঁ, আম জনতা হিসেবে বলতে চাই যে দিস ইজ দ্য বেস্ট গভর্নমেন্ট ওয়েবসাইট আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। এটা কিন্তু আমি মানে বলছি, এবং এটা আপনাকে খুশি করার জন্য আমি বলছি না, এবং আমি লজিক্যাল কারণেই বলছি। আমি একটু আমি স্ক্রিনে মানে আমি এখন ওয়েবসাইটটাকে দেখছি, তো এই যে এখানে যে কালার থিমটা ব্যবহার করা হয়েছে, এবং এখানে যেরকম মৃত্যুটা রেড করে দেওয়া হয়েছে, সুস্থটা গ্রিন করে দেওয়া হয়েছে, পরীক্ষাটা ব্লু মানে নিউট্রালে আছে, এই যে মানে এটা অ্যাটেনশন টু ডিটেল, এবং আমি যে ধরনের ইনফরমেশন চাচ্ছি, পুরো ম্যাপ, একটা পার্ট অফ দ্য ম্যাপ, আমি ভিডিও দেখতে চাচ্ছি, আমি এটার সাথে রিলেটেড ভিডিও দেখতে চাচ্ছি, গান, অ্যানিমেশন, খবর, সব ধরনের যে ইনফরমেশন এখানে আছে, হ্যাঁ, মানে এটা কিন্তু ইটস অ্যামেজিং অ্যামেজিং ওয়ার্ক ডান। আমি আসলে মানে আসলেই মানে বলছি যে স্যার, ইটস ইটস বিউটিফুল, আই আই লাভ দিস। হ্যাঁ, এবং এটা আমি মনে করি যে মডার্ন যে কোনো তরুণ তরুণীর জন্য আমাদের এটা খুবই মানে যেটাকে বলে হ্যান্ডি হয়েছে। আর হ্যাঁ, ছোট্ট সহজ একটা হয়েছে। বিষয় বলে আমি একটু শেষ করতে চাই, সেটা হচ্ছে যে শুধুমাত্র তথ্য সরবরাহ করাই কিন্তু নয়। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুততা নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ ছিল যে 50 লক্ষ পরিবারকে উনি ত্রাণ সহায়তা দেবেন এবং 50 লক্ষ পরিবারকে উনি সরাসরি নগদ অর্থ সহায়তা দেবেন, এবং তার জন্য কিন্তু প্রায় 27 লক্ষ তথ্য ইতিমধ্যে আমরা সংগ্রহ করে ফেলেছি। আমরা একটা সেন্ট্রাল ডেটাবেস তৈরি করেছি এবং সেখানে জি। যে কুইক রেসপন্স যে কার্ড, সেটার মাধ্যমে কিন্তু পুরো দেশে এখন একটা ডিজিটাল সিস্টেমের মধ্যে আনা হচ্ছে এই ত্রাণ সরবরাহ কার্যক্রমকে। সো একটা হচ্ছে যে প্রয়োজনীয় তথ্যটা দেওয়া, কারণ তথ্য যখন গ্যাপ থাকে তখন কিন্তু মানুষ বিভ্রান্ত হয় এবং তখনই কিন্তু সমস্যা তৈরি হয়। একটা হচ্ছে যে প্রযুক্তির ব্যবহার করে এই স্বচ্ছতা, দ্রুততা এবং জবাবদিহিতা নিশ্চিত করা, এই সবগুলো বিষয়ে আমরা যেখানেই সমস্যা দেখেছি সেখানেই প্রযুক্তি নির্ভর সমাধানের চেষ্টা করেছি। এবং আরেকটা যেটা চমৎকার ব্যাপার, সেটা হচ্ছে পাবলিক প্রাইভেট অ্যান্ড পিপলস পার্টনারশিপ, অর্থাৎ পাবলিক প্রাইভেট পিপলস অ্যান্ড মিডিয়া পার্টনারশিপের মধ্য দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা কার্যক্রম করছি। থ্যাংক ইউ সো মাচ স্যার এই ইনফরমেশনটার জন্য। আমি জাস্ট একটা কথা বলি। হ্যালো, জি। হ্যালো স্যার, আপনি কি আছেন? জি, আছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ও আচ্ছা, স্ক্রিনটা একটু খুলে গেছে স্যার। মানে এটা মানে রিহার্সালের বাইরে আমি একটা কথা বলতে চাই। আমরা যারা লকডাউনে আছি, হ্যাঁ, আমাদের লকডাউনটা কিন্তু অনেকটুকু ইজি হয়ে গেছে থ্যাঙ্কস টু ইনফরমেশন টেকনোলজি, এটা কিন্তু বলতেই হবে। আসলে আমরা মাঝে মাঝে এটা রিয়েলাইজ করি না। পার্শ্ববর্তী দেশগুলোতে গেলে বোঝা যায় যে আমাদের দেশে ইন্টারনেট কানেকশন আসলে যে কত ফাস্টার এবং কত চিপার। এটা কিন্তু আমরা টের পাই না। আমরা মনে করি যে কোনো কারোর সাথে কম্পেয়ার না করে যে আমাদেরটা হয়তো ভালো বা খারাপ, কিন্তু আশেপাশে একটু ঘুরতে গেলে বোঝা যায় যে আমাদের ইন্টারনেট আসলেই ফাস্টার এবং অনেকটুকু চিপার। এই লকডাউনের মধ্যে আজকে ইন্টারনেট আছে বলে আমরা দেখতে পাচ্ছি যে সবাই সবার সাথে কানেক্টেড, সবাই ইনফরমেশন গুলা পাচ্ছে, সবাই এই যে ফেসবুকে কত ধরনের লাইভ প্রোগ্রাম হচ্ছে, ওয়ার্ক ফ্রম হোম যেগুলো হচ্ছে, এগুলো কোনো কখনোই পসিবল হতো না। সো আমি আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল মানে মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা, আমাদের সকল হার্ডওয়্যার সার্ভিস প্রোভাইডাররা, আমাদের সকল সফটওয়্যার সার্ভিস প্রোভাইডাররা, আমাদের যতগুলো সংস্থা আছে, বেসিস, বাক্য, বিপিও গ্রুপ, সবাইকে, এবং সর্বশেষে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জোনায়ের আহমেদ পলক স্যারকে, এবং আমাদের গভর্নমেন্ট, আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে। এটা আসলে এটা মানতেই হবে। সাদনানি ভাই, এটা ধন্যবাদ তো আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাদের দেওয়া উচিত, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কারণ কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। জি। বছর আগে আপনি যদি চিন্তা করেন, আমাদের জি। ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার বলতে দেশের কোথাও কিছু ছিল না। আছে কিন্তু ইউনিয়ন পর্যন্ত ফাইবার অপটিক্যাল কেবল জননেত্রী শেখ হাসিনা নিয়ে গেছেন, এবং মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাই, তার যে দূরদর্শিতা এবং নেতৃত্ব, এটাই কিন্তু আমাদের এই
প্ল্যানগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে কাজে লেগেছে। কারণ আপনি লক্ষ্য করে দেখেন, এটা কিন্তু করোনা ভাইরাস আক্রমণ করলো, আর আমরা সাথে সাথে কিন্তু এই ভিডিও কনফারেন্সিং ইকুইপমেন্ট, প্ল্যাটফর্ম, সলিউশন এগুলো করতে পারতাম না যদি আমাদের ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার না থাকতো, যদি ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার না থাকতো। তো না থাকতো, এটা জি। আমরা ১১ বছর ধরে ধাপে ধাপে সবগুলো আমরা তৈরি করতে পেরেছিলাম বলেই আজকে ডিজিটাল বাংলাদেশের কিন্তু আমি বলবো যে আহ, সুফল আজকে দেশের ১৭ কোটি মানুষ কিন্তু তারা ভোগ করতে পারছে। পাচ্ছেন। সফল হচ্ছে। সরি স্যার, এটা আর কি আমার একটা ভুলে সাউন্ড চলে এসেছে। আমি একটা ভিডিও প্লে করার চেষ্টা করছি আপনার পেজ থেকে। ঠিক আছে, আমি এটা প্লে করছি। আমার স্যার একটা প্রশ্ন জানার ছিল যে আমাদের সম্প্রতি করোনা রিইনফো প্ল্যাটফর্মটা, ওটা প্রবাসীদের জন্য কিছু তথ্য সেবা ও সৌদি আরবিয়ার যে আমাদের প্রবাসী বন্ধু কল সেন্টার চালু করা হয়েছে। তো করোনা পরিস্থিতিতে প্রবাসীদের সাপোর্ট দেওয়ার জন্য পর্যায়ক্রমে কি অন্য দেশগুলিতেও এই ধরনের কল সেন্টার চালু করার পরিকল্পনা কি আছে নাকি আমাদের না, সরকারের? আমরা তো সৌদি আরবে ২২ লক্ষ প্রবাসী ভাই বোনদের জন্য আমরা একটি প্রবাস বন্ধু কল সেন্টার আমরা উদ্বোধন করেছি। এটা আমাদের আহ, সৌদি যে বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছেন এখানে, আমাদের যে মিশন আছে তাদের সহযোগিতায়, এবং প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সহযোগিতায়। আমার মনে হয় যে এরপরে বাহরাইনে আমরা অল্প দিনের মধ্যে উদ্বোধন করবো। তবে সব যেন কোথাও সবচেয়ে থমকে। ভালো বলতে পারবেন আমাদের চিফ ই গভর্নেন্স স্ট্র্যাটেজিস্ট ফরহাদ জাহিদ শেখ। আমার মনে হয় যে যদি আপনি ফরহাদ জাহিদ শেখ একটু সুযোগ দেন তাহলে ফরহাদ এই বিষয়ে বিস্তারিত বলতে পারবেন। জি ফারহাদ ভাই, অফ টু ইউ। থ্যাংক ইউ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুযোগ্য নেতৃত্বে আমরা এই ওয়েব পোর্টালটা সরকারের জন্য এই কোভিড-19 পরিস্থিতিতে আমরা যথাসাধ্য চেষ্টা করে আমরা এবং এখানে সেবা গ্রহীতা এবং সেবা প্রদানকারী যারা আছে তাদের জন্য আমরা এইভাবে উপস্থাপন করতে পেরেছি। আমি এই ওয়েবসাইটটির কার্যক্রম নিয়ে আমি ৩টি বিষয় বলতে চাইব। এই ওয়েবসাইটটি মূলত 3টি টার্গেট অডিয়েন্সকে সেট করে আসলে এটাকে করা হয়েছে। একটি হচ্ছে যারা এই সময় যারা সেবা গ্রহণ করবেন, সেবা গ্রহণ কারা করতে পারেন? সাধারণ জনগণ যারা আছেন তারা তো বটেই, যারা করোনা কোভিড-19 সাসপেক্টেড তারাও কিন্তু বিভিন্ন তথ্যের জন্য এখানে আসবেন, এবং কোভিড-19 যারা পজিটিভ তারাও কিন্তু আসবেন। তো এখানে কিভাবে তথ্যগুলো সাজানো আছে? এখানে যারা সাধারণ জনগণ তারা আসবেন হচ্ছে এখানকার লেটেস্ট ইনফরমেশনটা দেখার জন্য। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় একদম রাইটলি বলেছেন যে সেটা অলরেডি একবার উনি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন যে এখানে আসলে মানুষ আসেন এবং মানুষ এটা থেকে একটা নির্ভরযোগ্য ওয়েবসাইট হিসেবে চিন্তা করে আসেন। কারণ এখন কিন্তু তথ্য ফেসবুক এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য আছে। তো এটা যেহেতু সরকারি একটি পোর্টাল, সরকারি একটি গেটওয়ে, যেখান থেকে ইনফরমেশন সার্ভিসটি ওনারা যেন সঠিকভাবে পান, লেটেস্টটা পান, সেই জন্য কিন্তু এখানে এই পোর্টালটা একটি বিশেষ ভূমিকা পালন করে আসছে। এখানে মূলত যেমন লকডাউন ইনফরমেশন, তারপরে বিভিন্ন রকম সাম্প্রতিক এই কোভিড-19 পরিস্থিতির উপরে কতজন মারা গেলেন, কতজন আক্রান্ত হলেন, কতজন টেস্ট করলেন আমরা দেখলাম, সেগুলো সবই আছে। ইভেন এখানে একটি চ্যাট সার্ভিসও কিন্তু একটা চ্যাটবট সার্ভিসও কিন্তু ওপেন করা আছে, যেটার মাধ্যমে মানুষ কিন্তু এখানে বিভিন্ন রকম তার সেবা গ্রহণের জন্য যে বিভিন্ন রিকোয়ারমেন্ট সেটা সাবমিট করতে পারছে এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ইনফরমেশন কিন্তু নিতে পারছে সহজভাবে ফেসবুকের মেসেঞ্জারের মধ্য দিয়ে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে সার্ভিস প্রোভাইডার। সার্ভিস প্রোভাইডার দিকে আমরা যদি তাকাই, এখানে কিন্তু একটা পোর্টাল অথবা গেটওয়ে হিসেবে কাজ করছে। এখানে প্রায় আমাদের 150 উপরে পার্টনারদের যারা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন আঙ্গিক থেকে সরকারকে সহযোগিতা করছে এবং জনগণের জন্য সেবা প্রদান করে যাচ্ছে, তাদেরকে আসলে এখানে গেটওয়ে হিসেবে কানেক্টেড করা আছে। কেউ যদি টেলিমেডিসিন সার্ভিস চায় তাহলে এখানে কিন্তু সব টেলিমেডিসিন কোম্পানিগুলোকে কানেক্টেড করা আছে, এখান থেকে টেলিমেডিসিন কোম্পানিগুলোকে পেতে পারবে। কেউ যদি কোনো ই কমার্স সেবা পেতে চায়, কেউ যদি কোনো ই ফার্মার সেবা পেতে চায়, সেটা কিন্তু এখান থেকে পেতে পারছে। স্বেচ্ছাসেবীদের ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। তার মানে সকল সার্ভিস প্রোভাইডার ইনফরমেশন কিন্তু এখানে একটা ছাতার তলায় আনা হয়েছে। যেমন কল সেন্টারের কথা যদি বলেন, এখানে সকল প্রকার কল সেন্টার, যেখানে ডক্টর পরামর্শ পাওয়ার জন্য
যে 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 সুযোগ এখন দরকার, যে যে অপরচুনিটি গুলো এখন দরকার, সেগুলো কিন্তু এক জায়গায় করে আনা হয়েছে। অর্থাৎ এটা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের এবং এখানে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সুযোগ নেতৃত্বে আমি যেটা বললাম তারই পরামর্শে এটা কিন্তু এই পোর্টাল গঠন করা হয়েছে যেন মানুষ বিভিন্ন দৌড়ে দৌড়ে এই ক্রান্তিকালীন সময়ে ইনফরমেশনের জন্য ছুটে না বাড়ায়। মানুষ যেন সকল ইনফরমেশন, জরুরি বলেন, স্বাস্থ্য সেবা বলেন, খাদ্য সেবা বলেন, সকল ইনফরমেশন যেন এক জায়গায় পায় এবং তাৎক্ষণিকভাবে পায় এবং রাইট ইনফরমেশনটা পায়। তো এইভাবে কিন্তু এটাকে করা হয়েছে। আর সামনের দিনে আরো কিছু নতুন বিষয় এখানে যুক্ত হতে যাচ্ছে। যারা কোভিড-19 যারা ফাইটার, আমরা বলছি যারা পজিটিভ রোগী ছিল কিন্তু ফাইট করে যারা এখন নেগেটিভ হয়েছেন, অর্থাৎ করোনা আক্রান্ত থেকে মুক্ত হয়েছেন, তাদের অভিজ্ঞতাগুলো আমরা এখানে রাখতে চাচ্ছি এবং একদম সতেজ অভিজ্ঞতাগুলো যদি তারা বলেন, তাহলে করোনা রোগী যারা হচ্ছেন তাদেরকে যে প্যানিক তৈরি হচ্ছে, তাদের মনের ভিতরে যে একটা ভয় তৈরি হচ্ছে, সেটা কিন্তু এই সাহসী কোভিড-19 ফাইটার যারা, তাদের কাছ থেকে অভিজ্ঞতা শুনলে তারা কিন্তু এখান থেকে একটি সাহস পাবে। ইনফ্যাক্ট ডাক্তার মহোদয়দের জন্য, যারা ডাক্তার রয়েছেন, যারা এই সময় সবচেয়ে বড় ভূমিকা রাখছেন এই মানুষগুলো জীবন বাঁচাতে, এই জনগণের পাশে এসে দাঁড়িয়ে, তো সেই ডাক্তার মহোদয়দের জন্য কিন্তু বিভিন্ন রকম এখানে তাদেরকে বিভিন্ন রকম কন্টেন্ট, বিভিন্ন রকম গাইডলাইন এবং তাদের রেজিস্ট্রেশন করার জন্য বিভিন্ন রকম সুযোগ কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। তো এইটা তো না স্ক্রিনে যেটা আসছে, এটা টেলিমেডিসিনের জন্য। এটা টেলিমেডিসিনের জন্য দেখছেন আপনারা প্রতিদিন কত টেলিমেডিসিন সেবা নিচে একটা রেজিস্ট্রেশন ব্যাপার আছে। কারণ যেটা ফরহাদ ভাই বলার চেষ্টা করছেন, আমাদের একটা ইউনিক একটা ফিচার আমরা অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে 333 সাথে ডক্টর স্কুল, যেখানে প্রায় 4000-এর বেশি ডাক্তার সংযুক্ত হয়েছিলেন এবং যেখান থেকে আপনারা জানেন যে 333-1-এ ফোন করলে 24 ঘন্টা চিকিৎসকদের পরামর্শ পাওয়া যেত। তো আমরা চিকিৎসক ভাই বোনদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এই আহ্বানের প্রেক্ষিতে সম্পূর্ণভাবে স্বেচ্ছা সেবক হিসেবে তারা কিন্তু এই সেবাটা প্রদান করে চলেছেন, যেখানে লক্ষ লক্ষ কল আসছে এবং এখানে রেজিস্ট্রেশন করারও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। এবং এখানে যেটা চেষ্টা করা হয়েছে, যেটা ফরহাদ ভাই বলার চেষ্টা করছিলেন, যে আমরা এখানে পাবলিক প্রাইভেট পিপল অ্যান্ড মিডিয়া পার্টনারশিপটা উন্মুক্ত করেছি। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা, উৎসাহের জায়গা। এদিকে যেরকম সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, আপনি খেয়াল করে দেখবেন যে ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য এবং কৃষি মন্ত্রণালয়ের সাথে আমাদের এই যে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তাটা চলছে। অপরদিকে যখন ধান কাটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শত শত কম্বাইন হারভেস্টার, রিপার মেশিন দিচ্ছেন, অপরদিকে ধান সংগ্রহের জন্য আমরা কিন্তু কৃষকের অ্যাপ নামে প্রযুক্তি ব্যবহার করে প্রকৃত কৃষকদের কাছ থেকে আমরা 22টা জেলায় এবারে ধান সংগ্রহ করছি ন্যায্য মূল্যে। আবার সাথে সাথে ত্রাণ বিতরণে যাতে অনিয়মটা না হয়, একজনের ত্রাণ অন্যজন যেন নিতে না পারে, এবং সরাসরি যাতে মোবাইল ফোনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অর্থটি চলে যায় যার যার মোবাইলে, তার জন্য কিন্তু আমরা 50 লক্ষ পরিবারের আর কি আমরা ডেটাবেজ সংগ্রহ করছি। আমি বলেছি যে 27 লক্ষের মধ্যে সংগ্রহ করা হয়ে গেছে। সো corona.gov.bd আমি বলবো যে আমাদের সবচেয়ে বড় একটা শক্তি এবং সহযোগিতার একটা প্ল্যাটফর্ম, যেখানে সরকারের সব মন্ত্রণালয়, স্বাস্থ্য খাত, পুলিশ এবং আমাদের যারা প্রাইভেট সেক্টর, মিডিয়া এবং জনগণ, তাদের একটা সিঙ্গেল মানে বলবো যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, সিঙ্গেল সোর্স অফ ইনফরমেশন এবং তার কন্ট্রিবিউট করার জায়গা। এটা কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন না, যে শুধু ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিচ্ছে তা না, যেটা ফরহাদ একটু আগে বললেন। এটা কিন্তু একটা এঙ্গেজিং প্ল্যাটফর্ম, অর্থাৎ তরুণ, স্বেচ্ছাসেবক, চিকিৎসক, ফার্স্ট রেসপন্ডার, পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী, তারা সবাই কিন্তু এখানে সংযুক্ত থাকছে। শুধুমাত্র ইনফরমেশন নিচ্ছে না, ইনফরমেশন দিচ্ছে এবং তারা সম্পৃক্ত হচ্ছে এবং অবদান রাখছে আমাদের এই সেবাগুলোকে আরো বেশি জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য, স্বচ্ছতা, দ্রুততা এবং জবাবদিহিতার সাথে। অ্যাবসলিউটলি স্যার, এই ধরনের একটা ওয়েবসাইট এরকম স্ক্র্যাচ থেকে বিল্ড করা, এবং আমি ওয়েবসাইটে যে ফিচার্স গুলো এবং ফাংশন গুলো দেখছি, মানে এটা আসলে ইটস ট্রুলি অ্যামেজিং। আমি ভিতরে সবগুলা পার্টস গুলা চেক করছিলাম যে মানে এত ওয়েল থট। এটার ডিজাইনিং এর ক্ষেত্রে ফরহাদ ভাই যদি আমাদেরকে একটু বলেন যে এটা আরো কিছু ফিচার্স আছে আমি যতটুকু জানি, এবং
এটার মধ্যে যে যে স্টেক হোল্ডার যে ম্যানেজমেন্ট করা হচ্ছে, এটাও তো একটা বিশাল বড় টাস্ক। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে সেবা দেওয়া এবং এই ডেটা বেস গুলাকে ম্যানেজ করা, এবং স্যার যেটা বললো যে ইটস আ মিটিং প্ল্যাটফর্ম ফর ইন্টারনাল এন্ড এক্সটার্নাল স্টেক হোল্ডার্স। এই স্টেক হোল্ডারদের ম্যানেজ করতে গিয়ে কি কি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে ফাহাদ ভাই? ধন্যবাদ ডন ভাই। এখানে আপনি প্রথম পয়েন্টে আমি বলি ফিচারের যে বিষয়টি, আপনি এখানে খেয়াল করবেন যে গভর্নমেন্টের যে কোনো প্রেস রিলিজ, যে কোনো প্রজ্ঞাপন যখনই জারি হচ্ছে তাৎক্ষণিকভাবে কিন্তু এখানে হোম পেজে এই যে স্লাইডিং গুলো যেগুলো দেখা যাচ্ছে সেখানে কিন্তু সাথে সাথে শো করা হচ্ছে। তার মানে এখান থেকে কিন্তু এক জায়গায় এসে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির দরকার নেই, এক জায়গায় এসেই পাচ্ছে। ইনফ্যাক্ট এখানে আপনারা দেখবেন যে স্বাস্থ্য সেবা, খাদ্য সেবা এবং জরুরি সেবা এগুলো কিন্তু এখানে যেখানে কিন্তু মানুষ খুব দ্রুত ওখানে এসে তাদের রিকোয়ারমেন্টটা সাবমিট করতে পারছে, যেটা 3G এই কল সেন্টারে গেলেও কিন্তু পাওয়া যায়। আপনি যদি একটু ব্যাক করেন ড্যাশবোর্ডটা কিন্তু এটা ডিজি হেলথের যে ডেটাবেস, তাৎক্ষণিকভাবে ইনফরমেশনটা জানার জন্য ওখানে কিন্তু কানেক্টেড। এবং নিচে যদি আসেন লকডাউন এবং সরি ব্রেকিং নিউজ দেখা যাচ্ছে, প্রতিটি ব্রেকিং নিউজ মানে যতগুলো চ্যানেলে যা ব্রেকিং নিউজ আছে সবগুলো কিন্তু এখানে সন্নিবেশিত করে একবারে দেখানো হচ্ছে। লকডাউন ইনফরমেশন বিভিন্ন রকম যেগুলো ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন আছে সেখান থেকে আমাদের একটি টিম রয়েছে, সেটি কালেক্ট করে কিন্তু তাৎক্ষণিকভাবে এখানে আপডেট করছে। গ্রাফিক্যালি এখানে দেখা যায় এটা উপজেলা এবং আপনি ইউনিয়ন ভিত্তিকও কিন্তু দেখতে পাবেন ভিতরে গেলে, এখানে সেই ব্যবস্থাগুলো রয়েছে। ইনফ্যাক্ট নিচে আপনি যদি দেখেন প্রবাসী ব্যাপারটা বলছিলেন, প্রবাসী আমরা কিছুদিন আগেই মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বেই এটা আমরা কয়েকদিন হলো আমরা প্রবাসীদের কল সেন্টার উদ্বোধন করেছি। তো এখানে এখন সৌদি আরবের বিষয়টি রয়েছে, বাহরাইন সহ আরো কয়েকটি দেশ খুব দ্রুত এখানে যুক্ত হতে যাচ্ছে। এবং সর্বোপরি এখানে এফএকিউ বলে একটি সব রকম কোশ্চেন, মানে মানুষজনের এখন যাদের একটু সাসপেক্টেড যারা আছে কোভিড-19 অথবা যারা কেয়ার গিভার আছেন বিভিন্ন রোগীর, তাদের কাছে যে প্রশ্নগুলো সহজাতভাবে উদ্ভাবন হচ্ছে সেটা কিন্তু আমরা এই 1 সপ্তাহের মধ্যে আমরা এখানে চালু করব, যাতে সহজ প্রশ্নগুলোর উত্তর ওনারা যেন এখান থেকে দেখে নিতে পারেন যে কোনটা হলে কি করতে হবে। এরকম একটি ব্যবস্থা কিন্তু খুব দ্রুত এখানে আসবে, সেই ব্যবস্থা কিন্তু রাখা হচ্ছে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। স্যার আপনি মনে হয় কিছু অ্যাড করতে চাচ্ছিলেন, একটু আনমিউট করে নিতে হবে। আমার মনে হয় যে আমরা একটু আমাদের যেহেতু এখানে আরেকজন অংশগ্রহণকারী আছেন এবং আমাদের সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের যে ইউথ প্ল্যাটফর্ম ইয়াং বাংলার একজন অ্যাওয়ার্ডি আছেন, আমরা তাকে সুযোগ দিলে আমরা একটু জেলা পর্যায়ে বা আমাদের মাঠ পর্যায়ে কি হচ্ছে, কিভাবে তারা তাদের ফিডব্যাকটা দেয়। কারণ আমরা তো 17 কোটি মানুষের সেবার জন্য এই ওয়েবসাইটটা করেছি, কিন্তু আমরা যদি আমরা আসলে আরো কি প্রত্যাশা আছে এবং মাঠ পর্যায়ে আমরা একটু জানতে চাই যে তাদের কার্যক্রম কেমন ভাবে চলছে, তখন আমাদের সুবিধা হয়। যদিও আমরা ফেসবুকে অনেক কমেন্টস আমরা দেখতে পাচ্ছি, সেগুলোরও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় যে আমরা যদি নবনীতা শুনতে পারি। জি অবশ্যই। নবনীতা আপনি শুনতে পাচ্ছেন? নবনীতা একটু আনমিউট করতে হবে, এটা মনে হয় আপনি মিউট করেছেন, আমি আনমিউট করতে পারছি না। নবনীতা আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন নবনীতা? আচ্ছা, এর মধ্যে মনে হয় যে জন আপনি একটা ভিডিও মনে হয় প্লে করতে চাচ্ছিলেন, সেটা। জি স্যার, আমিও ওই ভিডিওটা একটু প্লে করেছি, একটা মিনিট। আমি একটু ভিডিওটা প্লে করছি, আমি একটু আপনাদের দুজনকে একটু মিউট করছি আর কি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমি ভিডিওটা একটু প্লে করছি। শহর আছে কিন্তু নেই সেই কোলাহল, মানুষ আছে কিন্তু নেই কোনো ছুটে চলা। সব যেন কোথাও থমকে গেছে জীবন কোনো এক অচেনা পাকে। কিন্তু থমকে যায়নি তারুণ্য, যেমনটা হয়েছিল ৭১। সেদিন যেভাবে জেগে উঠেছিল আজও জেগে উঠছে তারুণ্য, তবে এবার মানবতার কল্যাণে।
হে তরুণ, আপনি যদি মনে করেন আপনার উদ্ভাবন এই সংকটময় মুহূর্তে আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করতে পারে, ব্যবসা বাণিজ্য উৎপাদন চালিয়ে নিতে পারে, স্বাস্থ্যসেবা সরঞ্জাম ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারে, সংক্রমণের পরিসংখ্যান তৈরিতে সাহায্য করতে পারে, মানসিকভাবে সুস্থ রাখতে পারে, কিংবা এই সংকটময় সময় উপযোগী যে কোনো সমস্যার সমাধান দিতে পারে, তাহলে আজই অংশগ্রহণ করুন অ্যাক্ট কোভিড-19 কল ফর নেশনে। আপনার উদ্ভাবনটি জমা দিতে আজই ভিজিট করুন www.callfornation.com। এটা স্যার বলতেই হবে, এটা একটা দারুণ উদ্যোগ। আমি আইমান আমরাও এটার জন্য ছোট ছোট কিছু ভিডিও বানিয়েছি। আই রিয়েলি লাইক ইট, যে দেশের এত বড় ইউথ পপুলেশনকে যে অ্যাক্টিভেট করার মানে চিন্তা চলছে, যে চেষ্টা চলছে, এটা আমি আসলে খুবই রেসপেক্ট করি। নবনীতা, আপনি কি শুনতে পাচ্ছেন? আসলে নবনীতা, হ্যালো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। সরি, আসলে আমি আপনার সাথে শুনতে কথা পাচ্ছি। আসলে আমি জি, আপনি বলেন, আমি আমার প্রশ্নটা করে ফেলি। প্রশ্নটা আসলে স্যার হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আসলে আমি একেবারেই নীলফামারী থেকে সংযুক্ত হচ্ছি এবং এখানকার আজকের নেটের অবস্থা ভালো। হ্যাঁ, নবনীতা, আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যে ফেসবুক গ্রুপ খুলেছেন এবং জনসাধারণকে বিভিন্ন সেবা দিচ্ছেন, এই আইডিয়াটা কিভাবে আসলো? এবং এখন এই নীলফামারীতে যে আপনি করোনা নিয়ে কাজ করে যাচ্ছেন, এই কাজটা আপনার কেমন যাচ্ছে? এখন পর্যন্ত কতগুলো ডন পরিবার? ভাই, আপনি কি আমাকে প্রশ্নটা আরেকবার করবেন প্লিজ? জি, আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যে ফেসবুকে গ্রুপ খুলেছেন, জনসাধারণকে এখন যে সেবা দিয়ে যাচ্ছেন, এই আইডিয়াটা আপনার মাথায় কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এবং এখন পর্যন্ত কতগুলো পরিবারকে আপনি সাহায্য করেছেন, এবং corona.gov.bd এই প্ল্যাটফর্মটি আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন, এবং এর কিভাবে আপনাকে এটা উপকার করেছে, সহায়তা করেছে, এটা নিয়ে যদি একটা হোলিস্টিক আমাদেরকে একটা ধারণা দিতেন আপু। হুম উম, প্রথমে আইডিয়ার যে বিষয়টা আছে, সেটা হলো যে আমার মনে হয় স্ট্রিম থেকে বের হয়ে গেছে, একটু ঝড় হয়েছে, এই জন্য প্রবাবলি মানে নেটের হয়তো অবস্থাটা একটু হয়তো একটু খারাপের দিকেই। হ্যালো? জি, আমার মনে হয় যে এই যে কল ফর নেশন, যে আমরা কলটা দিয়েছি আমাদের জি। দেশের তরুণদের জন্য, একটু আগে যে ভিডিওটা প্লে করলেন কল ফর নেশন .com, এই প্ল্যাটফর্মে আমরাও সবাইকে আহ্বান জানাচ্ছি। নীলফামারী, নবনীতা থেকে শুরু করে সারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট, 492 উপজেলা এবং আমাদের 4,500 ইউনিয়নের হাজার হাজার গ্রামে আমাদের তরুণ তরুণীরা তারা কিন্তু স্বেচ্ছায় সমাজ উন্নয়নমূলক কার্যক্রম করছেন। ধরুন যে সেটা নিজের অর্থে করছেন। আমরা দেখতে পাচ্ছি একদিকে রাজনৈতিক সংগঠন যেরকম মানুষের মানবতার সেবায় এগিয়ে এসছেন, অপরদিকে কিন্তু অনেক ব্যক্তি প্রতিষ্ঠান তারাও কিন্তু এগিয়ে আসছেন। সরকার কিন্তু একা নয়, কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সকল সামর্থ্যবান ব্যক্তি প্রতিষ্ঠানকে উনি অনুরোধ করেছেন যে যার যা কিছু আছে তাই নিয়ে যেন এই আর্থ মানবতার সেবায় এগিয়ে আসেন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে নবনীতার মতো আরো যারা আছেন, আমরা দেখছি যে বিদ্যানন্দ থেকে শুরু করে ব্র্যাক এবং আরো অন্যান্য যেগুলো এনজিও, আইএনজিও, তারা কিন্তু কাজ করছে। তো এই কারণেই আমরা আসলে এই কল ফর নেশন
অনলাইন হ্যাকাথনের যে আয়োজনটা করেছিলাম, সেখানে আমরা প্রায় 1200-র মতো আবেদন পেয়েছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এগুলো এখন আমাদের বিচারক মন্ডলী সেগুলো বিশ্লেষণ করছেন। আমরা আশা করছি অল্প দিনের মধ্যেই আমাদের দেশের যারা উদ্ভাবক আছেন, অর্থাৎ সেটা ধরুন যে মেডিকেল ইকুইপমেন্ট, একটা ছোট ফেস প্রোটেক্টিভ শিল্ড থেকে শুরু করে আমাদের ভেন্টিলেটর পর্যন্ত, এমনকি অনেক মানে খাদ্য সরবরাহ করার যে নতুন নতুন সলিউশন, অথবা আমাদের দেখলাম যে টাঙ্গাইলের যে আলামিন নামে দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র, সে কিন্তু প্রথম একটা কুইক রেসপন্স কিউআর কোড দিয়ে কালিহাতী উপজেলায় কিন্তু এই সেবাটা দেওয়া শুরু করলো। এরকম অনেক অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ কিন্তু অনেক বড় বড় উপকারে লাগছে আমাদের দেশ এবং জাতি। সেই কারণে আমরা ভাবলাম যে একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম যদি তৈরি করা যায়, যেখানে তাদের হার্ডওয়্যার সফটওয়্যার সলিউশন যা আছে সেগুলো তারা জমা দিচ্ছেন, এগুলো বিচারক মন্ডলী বিশ্লেষণ করে তাদেরকে আমরা পুরস্কার দেবো। শুধু পুরস্কারই আসল কথা নয়, আমি প্রথমে যেটা বলেছিলাম যে আমরা এই মুজিব বর্ষে আমরা অঙ্গীকার করেছিলাম যে মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার। তো এই প্রযুক্তির হাতিয়ারটাকে ব্যবহার করে কিভাবে আমরা করোনা ভাইরাসকে মোকাবেলা করব, এবং করোনা ভাইরাস পরবর্তী অবস্থায় আমাদের ধরুন প্রযুক্তি নির্ভর যে আইটি ফ্রিল্যান্সার, অথবা ধরুন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা ই কমার্স উদ্যোক্তা, এরকম কিন্তু লক্ষ লক্ষ তরুণ তরুণ যারা কিন্তু এখন বাংলাদেশের অর্থনীতিতে তারা কিন্তু তাদের মেধাভিত্তিক অবদান রাখছেন। তো সেটাকে চলমান রাখার জন্য একদিকে আমরা যেরকম এরকম উদ্ভাবকদেরকে খুঁজছি, অপরদিকে কিন্তু আমাদের প্রায় 5000 স্টার্ট আপের আবেদন আমরা পেয়েছি, যেখান থেকে আমরা আশা করছি যে আগামী আমরা একটা উদ্যোগ গ্রহণ করছি যে কিছু জায়গায় আমরা 100 জন স্টার্ট আপকে আমরা বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট প্ল্যান করব, যেটা দিয়ে তারা তাদের স্বপ্ন পূরণের একটা সহযোগিতা হিসেবে পাবে। অপরদিকে আমরা আমাদের স্টার্ট আপ বাংলাদেশ যে লিমিটেড কোম্পানি জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছেন, সেখানেও আমরা 50 কোটি টাকা বরাদ্দ দেব আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল উদ্যোক্তা আছেন, যারা প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা, তাদেরকে সহযোগিতা করার জন্য। এখানে আমরা একদিকে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা যেরকম পাচ্ছি, অপরদিকে আমাদের কিছু পলিসি সাপোর্ট আমরা দেওয়ার কথা চিন্তা করছি আগামী বাজেটে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা আনুষ্ঠানিকভাবে একটা প্রস্তাবনা দেব। তার জন্য আমরা বিভিন্ন আমাদের মানে টেক ইন্ডাস্ট্রি লিডারদের সাথে কথা বলছি, যেখানে হয়তো কিছু জায়গায় ট্যাক্স ভ্যাটের কিছু পরিবর্তন করে দিলে আমাদের এই আইসিটি ইন্ডাস্ট্রিটা লাভবান হবে। আর শেষ বিষয়টি বলতে পারি সেটা হচ্ছে শুধু ক্যাশ না, ইন কাইন্ড সাপোর্টটা নিয়ে আমরা ডিজাইন করছি। অর্থাৎ ধরুন আমাদের যে টিয়ার 4 ডেটা সেন্টারটা আছে আমাদের আইসিটি ডিভিশনের, সেখানে কিন্তু আমাদের অপারেশনাল কস্ট যেটা সেটা একই থাকছে, আমাদের অতিরিক্ত কোনো খরচ হবে না। কিন্তু আমরা হয়তো 100 অথবা 500 কিংবা 1000 স্টার্ট আপকে যদি 1 বছরের জন্য তাদের ওয়েবসাইট হোস্ট করা, তাদের ডেটা হোস্ট করার জন্য যদি আমরা একটা ফ্রি অফ কস্ট কিংবা সাবসিডাইজড প্রাইসে যদি আমরা তাদেরকে সেই জায়গাটা বরাদ্দ দিই, অর্থাৎ ডিজিটাল ডোমেইন দিই, তাহলে কিন্তু তারা বছরে হয়তো কয়েক লক্ষ টাকা হয়তো সাশ্রয় করতে পারবে। তাদের হয়তো কোম্পানির অপারেশনাল কস্ট অনেক কমে যাবে, ওভারহেড যে কস্ট সেটা কমে যাবে, কিন্তু আমাদের আইসিটি বিভাগের কিন্তু টিয়ার 4 ডেটা সেন্টার অপারেশনাল কস্ট বাড়বে না। তো এরকম কিছু ইন কাইন্ড সলিউশনও আমরা খুঁজছি, যেগুলো হয়তো আমাদের তরুণ উদ্ভাবক এবং উদ্যোক্তাদেরকে তাদের এই কোভিড-19 সিচুয়েশনটা মোকাবেলার জন্য সহযোগী হবে। থ্যাংক ইউ স্যার। মানে ইট মেক্স আ লট অফ সেন্স। আমাদের যেখানে দেশে আমাদের ম্যাক্সিমাম পপুলেশন হচ্ছে ইউথ, এবং যদি পৃথিবীর টপ 10টা মোস্ট সাকসেসফুল কোম্পানি কারেন্ট টাইমসে দেখা যায়, এগুলো সবই হচ্ছে টেক কোম্পানি। আসলে টেকনোলজির সাথে ইউথকে আমরা যত বেশি ইন্টারমিঙ্গেল করতে পারবো, ততই আমাদের দেশ এগিয়ে যাবে। এবং আমরা এখানে যে একটু একটা ভিডিও আমি প্লে করার চেষ্টা করছিলাম, এই ভিডিওটা দেখেও বোঝা যায় যে আসলে টেকনোলজিকে ইন্টিগ্রেট করতে পারলে যে কিভাবে আমরা মানে 10 জনের এফোর্ট আমরা একজনই দিয়ে দিতে পারি, কিভাবে আমরা 10 দিনের কাজ একদিনে শেষ করতে পারি, কিভাবে আমরা বিলিয়ন ডলারের আউটসোর্সিং বিজনেস আনতে পারি। মানে এটা কিন্তু আসলে মানে ডিজিটাল ইজ দি ফিউচার, এতটুকু আমি আর কি বলতে চাই। আমাদের হাতে একদমই সময় কম। আমি জানি না নবনীতা তুমি কি শুনতে পাচ্ছ নাকি, এবং শুনতে পারলে তুমি যদি একটু আমাদের সাথে পার্টিসিপেট করতা। বেসিক্যালি উই ডোন্ট হ্যাভ টাইম। এবং নবনীতা হয়তো পার্টিসিপেট করতে করতে যদি একটু আমাকে ফরিদ ভাই একটু কাইন্ডলি আমাকে বলেন যে আমাদের যে ওয়েবসাইটটা আমরা যেটা তৈরি করেছি করোনা ইনফো, এটা মানে অসাধারণ একটা ওয়েবসাইট, কিন্তু আমি তো জানি যে আপনি কি ধরনের মানুষ, আপনি এটা কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করে যাবেন, ডেভেলপ করেই যাবেন। দ্যাটস হোয়াট ইউ আর। সো এটা নিয়ে পরবর্তী আপনার কি চিন্তা, পরবর্তী এটাকে আমরা আরো কি ধরনের নতুন রূপে কিভাবে দেখতে পারি?
ওইটা নিয়ে যদি একটু বলতেন, যে ফিউচার অফ দ্য ওয়েবসাইট। ধন্যবাদ জন ভাই। আমরা এখন আসলে যে বিষয়ে কনসেন্ট্রেশন দিচ্ছি সেটা হচ্ছে এটার যে অ্যাকচুয়াল টার্গেট গ্রুপ, যাদের জন্য আগে আমরা কিন্তু একটা বড় বড় ভাবে বড় একটা ক্যাটাগরিতে চিন্তা করছিলাম, যে সকল জনসাধারণ, সকল রোগী এভাবে। কিন্তু এখন আমরা আরেকটু ক্যাটাগরিক্যালে যেতে পারি, যে এখানে যেমন আমাদের যারা গর্ভবতী মা রয়েছে তাদের জন্য এই করোনা ক্রান্তিকালীন সময়ে তাদের জন্য যে সেবাটা দরকার সেটা আমরা একটু আলাদা করে আনতে চাই এখানে। তারপরে এখানে যারা কোভিড-19 এর রোগীদের মধ্যেও কোমরবিড পেশেন্ট বলে, যারা ক্রনিক ডিজিজে ভুগছে, তাদের কিন্তু একটু ডিফারেন্ট টাইপ এখন স্বাস্থ্য সেবা লাগবে। সুতরাং তাদেরকে টার্গেট করে কি সেবা লাগবে সেটাকে আমরা এখানে আনতে চাই। এবং কোভিড-19 পজিটিভ যারা তাদের জন্য একদম টার্গেট করে তাদের জন্য কিছু সেবা এখানে আনতে চাই। সুতরাং আমরা এই টার্গেট গ্রুপটাকে আরো ফোকাস এবং আরো সেবা নির্ভর এবং আরো বেশি যাদেরকে এখন এই মুহূর্তে প্রয়োজন বেশি, যেমন আমি বলি স্বাস্থ্যকর্মী, বা আমরা জানি যেমন ৭৫,০০০ হেলথ ওয়ার্কার রয়েছেন যারা উপজেলাতে কাজ করছেন। তো ওনারা যে স্বাস্থ্য সেবাটা দিচ্ছেন ঘরে ঘরে গিয়ে বিভিন্ন পরিস্থিতিতে কিন্তু ওনারা লড়াই করছেন। সুতরাং ওনাদের জন্য গাইডলাইন, ওনাদের স্বাস্থ্যসেবা, ওনাদের নিজেদের সুরক্ষার জন্য যা যা দরকার সেগুলো একটা গাইডলাইন কিন্তু আমরা নিয়ে আসবো। তো এরকম যে বিষয়গুলি আমরা আনতে চাচ্ছি তা হচ্ছে এই পরিস্থিতিতে যাদেরকে খুব এখন সেবা দরকার সেই সেবাটা এখানে আমরা ওইভাবে ডিজাইন করে আনতে যাচ্ছি। তো আগামী 2-3 সপ্তাহের মধ্যে আপনারা এরকম কিছু নিদর্শন দেখবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি পলক স্যারকে একটু রিকোয়েস্ট করবো কনক্লুডিং রিমার্কস দেওয়ার জন্য। ভোট অফ থ্যাঙ্কস। জি, আমি সবাইকে একটা বিষয়ে অনুরোধ করব, আজকের আমাদের এই অনুষ্ঠানের যে শিরোনাম এবং আমাদের যে আহ্বান সবার কাছে, সেটা হচ্ছে যে আমার হাতেই আমার সুরক্ষা। এটার এটার অর্থটা আমাদের উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আমরা হয়তো এই মুহূর্তে ভালো আছি অন্যান্য দেশের তুলনায়, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু ৬০ দিন পার করছি করোনা ভাইরাস শনাক্তকারী দেশ হিসেবে। আমরা ৬০ দিন পার করছি, কিন্তু এই ৬০ দিন পার করার মধ্য দিয়ে আমাদের ভাবা যাবে না যে আমরা এখন ভালোর দিকে যাচ্ছি। কারণ প্রায় ১৪০ দিন আগে চায়নাতে এই করোনা ভাইরাসটি সূত্রপাত হয়েছিল। ১২০ দিন আগে ইউরোপ এটা কিন্তু শনাক্ত করতে পেরেছিল, এবং প্রায় ১০০ দিন হলে লড়াই করছে যুক্তরাষ্ট্র। আমরা দেখছি যে সেখানে কি ভয়াবহ অবস্থা এই মহামারী আকার ধারণ করেছে। তো সেই ক্ষেত্রে আমার একটি অনুরোধ থাকবে যে এখন এই মুহূর্তে জীবন এবং জীবিকাকে বাঁচানোর জন্য হয়তো কিছু শিল্প কলকারখানা, হয়তো কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড, খাদ্য সরবরাহ, জরুরি কিছু সরবরাহের জন্য কিছুটা সীমিত আকারে হয়তো খুলে দেওয়া হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে আমরা সবাই অপ্রয়োজনে বের হয়ে যেন আমরা আমাদের নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে না ফেলি। আমরা অপ্রয়োজনে যেন এই মুহূর্তে ঘর থেকে বের না হই, খুব বেশি জরুরি না হলে যেন বের না হই। যদি কেউ আমাদেরকে বাধাও না দেয়, যদি রাস্তায় পুলিশ সশস্ত্র বাহিনী আমাদেরকে যদি বাধা নাও দেয়, রাস্তায় যদি কোনো ব্যারিকেড নাও থাকে, দরজায় যদি কেউ তালা দিয়ে নাও রাখে, তারপরেও আমরা বিবেকের কাছে যেন আমরা দায়বদ্ধ থাকি এবং আমরা নিজেদের ঘরে যেন আমরা থাকি। শুধু আমার নিজের নিরাপত্তার জন্য নয়, আমার পরিবারের নিরাপত্তার জন্য নয়, পুরো দেশের জন্য, সারা বিশ্বের জন্য। কারণ আমরা কিন্তু আর 14টা দিন যদি একটু আমরা বাসায় বদ্ধ থাকি, তাহলে যেটা হবে যে ইতিমধ্যে যারা আক্রান্ত হয়েছেন, যাদের উপসর্গ দেখা গেছে, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হবে, অথবা তারা হোম কোয়ারেন্টাইনে থেকে, সেলফ আইসোলেশনে থেকে তারা লড়াই করে টিকে থাকবে। তার ফলে অন্যরা কেউ আক্রান্ত হবেন না, আমাদের দেশটা মুক্ত হবে। আর যদি কোনো কারণে আমরা যদি ঘর থেকে বের হয়ে যাই, তাহলে 1জন থেকে 10জন, 10জন থেকে 10,000 জন, 10,000 জন থেকে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়ে গেলে তখন কিন্তু আর পরিস্থিতিটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না। আমাদের ন্যাশনাল ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম আগামী 1 সপ্তাহ এবং 2 সপ্তাহের যে ঝুঁকিটা দেখছে, সেটার সংখ্যা হয়তো আমি বলতে পারবো না, কিন্তু মহান আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করেন, নিরাপদে রাখেন। কিন্তু যদি আমরা নিজেদেরকে ঘরে এখন নিরাপদে রাখতে না পারি, যদি আমরা ঘর থেকে বের হয়ে যাই, তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। একটি অনুরোধ, যে জননেত্রী শেখ হাসিনা সরকার 1,25,00,000 পরিবারকে উনি খাদ্য সহায়তা দিচ্ছেন, উনি মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছেন,
আমাদের ব্যক্তি এবং প্রতিষ্ঠান, জিও, এনজিও, আইএনজিও সবাই যার যার সামর্থ্য অনুযায়ী কাজ করছেন। কিন্তু আমাদের একটাই অনুরোধ থাকবে যে আপনারা ঘরে থাকুন। যদি কারো জরুরি তথ্যের প্রয়োজন হয় আপনারা ৩ নম্বরে ফোন করুন। আপনারা পার্শ্ববর্তী জনপ্রতিনিধিকে জানান, তারা জি। আপনাদের কাছে পৌঁছে যাবে। কারো কাছে না পেলে আপনি ৩ নম্বরে ফোন করুন। জননেত্রী শেখ হাসিনা সরকার ২৪ ঘন্টা ১৭ কোটি মানুষের পাশে আছে। ৯ নম্বরে ফোন করুন। যদি পুলিশের সহযোগিতা লাগে, চিকিৎসকের সহযোগিতা লাগলে আপনারা ১৬২৬৩ ফোন করুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাত্র আর ২টা সপ্তাহ ১৪টা দিন যদি আমরা কষ্ট করে আমরা নিজেরা একটু নিরাপদে থাকি তাহলে কিন্তু আমাদের জীবনটা বাঁচবে, আমাদের পরিবারের জীবন বাঁচবে, দেশটা বাঁচবে। আর যদি এই ১৪ দিন আমরা ধৈর্য ধরতে না পারি, সহনশীল না হই, কষ্ট না করি, তাহলে কিন্তু আমাদের জীবনটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। পুরো দেশ মারাত্মক একটা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। তাই সকলের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ, আপনার আমার সুরক্ষা কিন্তু আপনার আমার হাতেই, অর্থাৎ আমার হাতেই আমার সুরক্ষা। অন্য কাউকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। যদি সতর্কতা অবলম্বন না করি, ঘরে না থাকি, তাহলে কিন্তু সেই বিপদটা আমাদের মারাত্মক আকার ধারণ করতে পারে। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, নিজের ঘরে থাকবেন, আর মনে রাখবেন একটা কথা, আমার হাতেই আমার সুরক্ষা। তাই নিজের সুরক্ষা নিশ্চিত করার জন্য ঘরে থাকুন, নিরাপদ থাকুন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি আসলে যখন কথা বলেন তখন আমি হিপনোটাইজ হয়ে যাই। মানে মনে হয় যে স্যার যে বলছে বলতেই থাকুক। ইট ইজ সো নাইস। অসংখ্য ধন্যবাদ সবাইকে। নবনীতা, আমি খুবই সরি, ইন্টারনেট কানেকশন একটা ইস্যু ছিল। ফরহাদ স্যার, অলওয়েজ আ প্লেজার টকিং টু ইউ। এবং স্যার, আমাদের পলক স্যার যেটা বলেছে, আমি সবাইকে আহ্বান জানাবো এটা একটু মেনে চলতে। আর 2টা সপ্তাহ ধৈর্য ধরে বাসায় থাকতে হবে, কারণ বাসায় থাকাটা হয়তো একটা হসপিটাল বেডে থাকার তুলনায় অনেকটুকুই ভালো। তো আমার হাতে আমার সুরক্ষা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে। গুড নাইট। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। রমজান মোবারক। রমজান মোবারক স্যার। থ্যাংক ইউ স্যার। গুড নাইট। আসসালামু আলাইকুম।